1419 বঙ্গাব্দ মাঘ মাস। এই মাসের কনকনে শীতের হাওয়া মাঝে মধ্যে শৈত্যপ্রবাহ শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়ে যায়। কয়েকটি শীতল হাওয়া ছুঁয়ে দিতে থরথর করে কেঁপে ওঠে দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ। গায়ের চাদর শক্ত করে ধরতে হয় শীত নিবারণের জন্য। তবুও দাঁতে দাঁত লেগে কাঁপতে থাকে থুতনি। শরীর ঠান্ডায় জমে বরফের মতন হয়ে যায়। শীতল ভোরের তুলনামূলক কোনো বিশ্লেষণ নেই, হতেও পারে না। শুধুই অনুভব করা যায় বাহিরের প্রকৃতি তখন কুয়াশায় ঢেকে আছে। ভেজা ভেজা প্রকৃতি শীতল, বড্ড নির্জীব। এমতো অবস্থায় নিজেদের ঘরের আঙিনায় আগুনের গরম পোহাতে ব্যস্ত গ্রামবাসী। তবে আজ ভিন্ন ব্যাপার। গ্রামের অনেকেই দেখা যাচ্ছে নদীর ঘাটের সামনে দাঁড়িয়ে থাকতে। শীতে কাঁপনীয় তাদের আগ্রহ দৃষ্টি দমন করতে পারছে না। শোনা গিয়েছে চৌধুরী বাড়িতে গণ্ডগোল বেঁধেছে, বড় রকমের এক প্রকার তাণ্ডব। তা বাঁধিয়েছে এমন একজন যা অপ্রত্যাশিত। সবাই আশ্চর্যের শেষ প্রান্তে। আমির চৌধুরী শান্তশিষ্ট ভদ্র ও মোলায়েম ছেলে সোলাইমানি বাঁধিয়েছে। জীবনের এই প্রথম। তাকে ঘিরে কোনো খারাপ কুকর্মের কোনো রেকর্ড নেই তর্ক বিতর্ক। পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে মানুষ সে। তাকে দিয়ে এমন একটা কাজ অপ্রত্যাশিত বটেই। রেজাউল করিমের মেয়ে রাজিয়াকে তুলে এনেছে মাত্রই। শুধু তুলে এনে ক্ষান্ত হয়নি, বিয়েও করে নিয়েছে। আমির সাহেব তাজ্জব বনে দাঁড়িয়ে আছেন সদর দরজার সামনে। ভদ্রলোক পলক ফেলতেও ভুলে গিয়েছেন। তার পেছনে স্ত্রী জয়া বেগম ও ছোট মেয়ে তৃষা পুতুল হাতে দাঁড়িয়ে আছে। তারা বেশ আশ্চর্য, বড় বড় নেত্রে দেখছে শুধু। মুখে কুলুপ এঁটে রেখেছেন। কাজের মহিলা চৈতালিও ইতোমধ্যে চলে এসেছে। বাগানের কর্মী কলিমুদ্দিনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে দুয়ারে। দারোয়ান মামুন মিয়া লাঠি হাতে পেছনটায় উপস্থিত হয়েছেন হন্তদন্ত ভঙ্গিতে। নিস্তব্ধতায় ঘেরা চৌধুরী বাড়ি। সদর দরজায় দাঁড়িয়ে আছে সোলাইমান। চোখ মুখের অবস্থা করুণ। তার ডান পাশে বিয়ের সাজে সজ্জিত একটি সুন্দরী রমণী। আপাতত মাথাটা বেশ নত করে রেখেছে। মিহি স্বরে কাঁদছে সে। ভয়ে তটস্থ মেয়েলি দেহখানা। ফর্সা মুখ লাল হয়ে আছে। আমির সাহেব ঢোক গিললেন বড় করে। শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিলেন তৃতীয় দফায়। অতি সাবধানী গলায় বললেন, শোলু, আমার আব্বা, কি হয়েছে? কণ্ঠে তার আহ্লাদ, যেন মেয়ে ভাগিয়ে নিয়ে আসা কোনো বড় ব্যাপার নয়, খুব সাধারণ কিছু। সুলাইমান মাথা ঝোঁকায়। বড্ড নাজুক তার অবস্থা। চোখ মুখ লজ্জায় নুয়ে রেখেছে। কাতর শোনায় তার গলার স্বর। আমাকে মাফ করে দাও আব্বা। আমি তোমাকে না জানিয়ে এমন একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমার তোমাকে জানানো উচিত ছিল। আমার ভুল হয়েছে। এইটুকু বলেই ঢোক গিলে পাশে দাঁড়ানো সদ্য বিবাহিত বউকে দেখিয়ে বলে, ও রাজিয়া, খুব পছন্দ করি আমি ওকে। গতকাল জোরপূর্বক ওকে বিয়ে দিচ্ছিল ওর পরিবার। আমি মানতে পারিনি। তাই আমাকে মাফ করে দাও আব্বা। ভীষণ বড় ঝাটকা খেলেন আমির সাহেব। তাল সামলাতে সময় নিলেন বেশ। কয়েক দফায় শ্বাস প্রশ্বাস ফেললেন। সত্য বলতে এমন একটি ঘটনা তিনি আশা করেছেনও বটে। তবে যার করার কথা সে করেনি, যার করার কথা নয় সেই করেছে। তিনি মূলত এর জন্যই অপ্রস্তুত হয়ে পড়েছেন। এসব কাণ্ড তো তার ছোট ছেলেকেই মানায়। ভদ্র সভ্য বড় ছেলে এমন করবেন তিনি স্বপ্নেও ভাবেননি কোনো দিন। নিজেকে গুছিয়ে নিয়ে নরম সুরে বললেন, আব্বা, মাপ চাইতেছো কেন? মাপ চাইতে হবে কেন? তুমি যা করছো ভালো করছো, কোনো ভুল করো নাই। একটু থেমে স্ত্রীর উদ্দেশ্যে ফের বললেন, এই জয়া, পুত্রবধূ তোলার ব্যবস্থা করো। দাঁড়াইয়া আসো কেন? মাথা ঘুরিয়ে পুনরায় ছেলের পানে দৃষ্টি ফেললেন। বললেন, ধুমধাম কইরা বিয়া দিমু, তুমি চিন্তা কইরো না আব্বা। সব তোমার এই আব্বাই সামলাইব। ঘরে আহো, মাইয়াডা দাঁড়াই আছে কখন থেক্কা। সোলাইমান আর চোখে রাজিয়াকে দেখে নাই। কেঁদে কেটে সে অস্থির দুর্বল। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে আছে। সোলাইমান তাকে হাতের ইশারায় ভেতরে যেতে বলে। রাজিয়া সদ্য স্বামীর ইশারায় এক পা দুপা ফেলে এই আলিশান বাড়ির ভেতরে কদম বাড়ায়। চকচকে মার্বেলের ফ্লোর, ধবধবে আকর্ষণীয় সাদা দেয়াল, চারপাশে দামি পর্দা, আকর্ষণীয় কাঠের সোফা সেট। রাজিয়া শুনেছে চৌধুরী বাড়ি অত্যন্ত সুন্দর, তবে এতটা সুন্দর ভাবেনি। জয়া বেগম এগিয়ে এসেছেন। দু হাতে বুকে আগলে নিলেন পুত্রবধূকে। আহ্লাদি গলায় শুধালেন,
খারাপ লাগছে মা? দেখি। ইস, এত ভারী ভারী গহনাগাটি পইরা আসো, খারাপ তো লাগবই। আসো আমার সাথে, লজ্জা সংকোচ করবা না একদম। এই বাড়ি আমরা সবাই এখন থেকে তোমারও। রাজিয়া টলমলে চোখে মাথা তুলে তাকায়। তার চোখের সামনে দাঁড়ানো এই মহিলাটিকে এত আপন মনে হয়, যেন তার আপন মা। মাবিহীন বড় হয়ে ওঠা সে এক মুহূর্তেই এক টুকরো স্বর্গ পেয়ে বসেছে যেন। অঝোর ধারায় বয়ে যায় চোখের জল। জয়া বেগম হাসেন। আল্লাহ, আরে কাঁদতেছো কেন? পাগল মেয়ে, আসো। ছোট তৃষা ইতোমধ্যে রাজিয়ার শাড়ির আঁচল ধরে আছে, ছোট গলায় ক্রমাগত শুধাচ্ছে। ইনি কে? জয়া বেগম হেসে প্রত্যুত্তরে বললেন, তোমার ভাবি। এতক্ষণ যাবৎ ভয়ে গুটিসুটি মেরে থাকা রাজিয়াও এ যাত্রায় প্রাণ খুলে শ্বাস নেয়। কোমর বেঁকে কোলে তুলে নেয় তৃষাকে, গালে চুমু বসায় যত্নে। ব্যাস মুহূর্তেই বাচ্চা মেয়েটা ভাবি পাগল হয়ে ওঠে। ছটফট করে পিছু লেগে পড়ে তার। গোসল করতে গিয়েও তার সঙ্গে নিতে হয় রাজিয়াকে। এই পরিবারের মানুষ সব কিছুই এক সুন্দর স্বপ্ন। এত ভালো মনের মানুষ, এত সুন্দর পরিবার কি আদৌ হয়? রাজিয়া মনে প্রাণে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে, এসব যেন সত্যি হয়, এই পরিবার যেন তার হয়। ক্ষণিক বাদে তার রুমের দুয়ারে এসে দাঁড়িয়েছে আমির সাহেব। দরজায় কড়াঘাত করছেন মৃদু আওয়াজে। রাজিয়া হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ায়। সে মাত্রই গোসল সেরে বেরিয়েছে। বিছানায় বসে আছে তৃষা, পুতুল নিয়ে খেলছে। আমির সাহেব ভেতরে আসেন ধীরে ধীরে। রাজিয়া আর চোখে চেয়ে একবার দেখে নেয় শ্বশুরের মুখখানা। চোখ মুখ বড্ড উজ্জ্বল ভদ্রলোকের। স্বাস্থ্যসম্মত লম্বা চওড়া দেহের এই লোকটিকে রাজিয়ার একটু গম্ভীর বলে মনে হতো। সে ভয় পেত, অথচ আজ আর পাচ্ছে না। তার শ্বশুর তরুণ থাকতে নিশ্চয়ই একজন সুদর্শন পুরুষ ছিলেন। রাজিয়া মুখ নুইয়ে ফেলে। আমির সাহেব চেয়ার পেতে বসেন। রাজিয়াকে বসতে ইশারা করে বলেন, বসো আম্মা, দাঁড়ায় আসো কেন? বসো, একটু কথা বলি। বলবা তো? রাজিয়া মাথা দোলায়। সে বসে বিছানার এক কোণে, আমির সাহেবের ঠিক সামনে। আমির সাহেব সুধান, খারাপ লাগতেছে মা? রাজিয়া নরম স্বরে প্রত্যুত্তরে বলে, জি না। এই বিয়েতে রাজি ছিলে তুমি নাকি? রাজিয়া তড়িৎ বলে বসে, আমিও তাকে পছন্দ করি। আমির সাহেব মুহূর্তেই প্রাণোচ্ছল ভঙ্গিতে হাসেন। ভেতরে গুটিয়ে রাখা চাপা শ্বাস ফেলে বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। একদম শ্রেষ্ঠ জীবনসঙ্গী বাচ্চা নিছ আম্মা। আমার ছেলে বইলা বলতেছি না, একদম চকচকে হীরা। এই আমার জবান। তোমার পরিবার আইব, সালিশ বসাইব মনে হয়। কিছু বলার আছে? আম্মা, তুমি কি যাইতে চাও? আমি যেতে চাই না। আমির সাহেব ফের প্রাণ খুলে হাসলেন। নয়ন ভরে দেখলেন পুত্রবধূকে। এক সময় মায়ার তাগিদে রাজিয়ার মাথায় হাত ছুঁয়ে বললেন, সব কিছু আব্বার ওপর ছাইরা দাও, সামলাইয়া নেব, কোনো চিন্তা কইর না। রাজিয়ার ঠোঁটজোড়া কাঁপে। সে কম্পিত গলায় আওড়ায়, জি আব্বা, আপনি যা বলবেন। মাশাল্লাহ। খুব আদুরে হাতে রাজিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভদ্রলোক স্বতঃস্ফূর্ত গতিতে বেরিয়ে গেলেন। তার ছেলে পছন্দ করেছে যেই মেয়ে, সে কি খারাপ হতে পারে? পারে না। রাজিয়া কিছুক্ষণ বসে থেকে আবার উঠে দাঁড়ায়। চারপাশে নজর বোলাতে লাগে। চোখ যায় সামনের দেয়ালটায়। একটা বিশাল বড় ফ্রেম বাঁধানো, সেখানে 5 জন ব্যক্তি আছে। সাদা রাজকীয় সোফায় বসে আছেন আমির সাহেব এবং তার পাশে স্ত্রী জয়া। তাদের দুজনের মধ্যে বসে ছোট্ট তৃষা। সোফায় দু প্রান্তে দাঁড়িয়ে 2 জন সুদর্শন যুবক। বাম পাশেরটা সুলাইমান, আরেকটা নিশ্চয়ই তথাকথিত চৌধুরীর ছোট ছেলে। রাজিয়া চিনতে পারে, অনেক শুনেছে এই পরিবারের বিষয়ে, কম বেশি অনেক কিছুই জানে। তার মধ্যে তৃষ্ণাকেও। ছেলেটা তো গ্রামের হেডলাইন, কদিন পরপরই নিউজে ছেপে যায় তার নাম। একসময় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ কর্ণগোচর হয়। গম্ভীর ভারী এক পুরুষালী গলার স্বর। সেই কণ্ঠ যেন আকাশ পাতাল কাঁপিয়ে তোলে। রাজিয়া ভয় পায় সামান্য। দুরু দুরু কাঁপতে থাকা বুকে হাত চেপে ধরে। কে চেঁচাচ্ছে এভাবে? পরপর পায়ের পদচারণের শব্দ। কেউ এদিকে এসেছে। তৃষা লাফিয়ে নেমেছে বিছানা থেকে। সে পুতুল হাতে ছুটেছে দুয়ারের দিকে, স্পষ্ট কণ্ঠে ডাকছে,
ছোট ভাইয়া, ছোট ভাইয়া। তৃষ্ণা দরজার সামনে আসতেই তৃষা হামলে পড়ে তার উপরে। ছোট বোনকে পুতুলের মতো কোলে তুলে নেয় বিস্তর বুকে। ছোট নাকে নাক ঘষে দেয় আদুরে ভঙ্গিতে। তৃষা তার দু হাতে গলা জড়িয়ে রেখেছে। তৃষ্ণা তাকে বিছানায় রাখতে চাইলে সে নামতে চায় না, আরও দৃঢ়ভাবে জড়িয়ে নেয় আষ্টেপৃষ্টে। সেভাবেই ওকে নিয়ে তৃষ্ণা এগিয়ে আসে সামনে। জড়সড় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রাজিয়াকে ভালোভাবে আপাতমস্তক দেখে নেয়। শক্ত জলদস্যুর মতো জিজ্ঞেস করে, নাম কি? রাজিয়া ভয়ে রীতিমতো কাঁপছে। ধরফরিয়ে উঠেছে বুকের ভেতরটা। ছেলেটা তার ছোট, অথচ কি ভীষণ ভয় পাচ্ছে সে তাকে। মাথা তোলার সাহস করে না। আর চোখে মাথা তুলে চাইতে দেখে দরজার সামনে হাস্যোজ্জ্বল মুখে সোলাইমান দাঁড়িয়ে আছে। তাকে দেখে শান্ত হয় রাজিয়ার মন। তার অঙ্গপ্রত্যঙ্গের অস্বাভাবিক রক্তচাপ কমে খানিক। ধীর স্বরে জবাব দেয়, রাজিয়া। আমি রাজ, তৃষ্ণা রাজ। রাজ, রাজিয়া, পারফেক্ট কম্বিনেশন। ভাইয়ের জান প্রাণ কিন্তু একমাত্র আমি, জানেন? রাজিয়া বোকার মতো মাথা তুলিয়ে বোঝায় সে জানে। তৃষ্ণা মাথা নুইয়ে আবারও গম্ভীর মুখে বলে, এখন থেকে আপনারও মনে থাকবে? রাজিয়া অত্যন্ত ভড়কে যায়। কি বলবে কি করবে সে বুঝে পায় না, তবে আনমনা বলদের মতো মাথা দোলায়। তৃষ্ণা বাম হাতে জিন্সের পকেট হাতড়ে সময় নিয়ে একটা ভেলভেটের ছোট্ট বক্স বের করে। সেটা রাজিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, ফর মাই সুইট বিউটিফুল ডার্লিং। রাজিয়ার মুখটা হা হয়ে আসে। সোলাইমান হেসে যাচ্ছে। দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে ডাকে, ত্রিশ। তৃষ্ণা না ফিরেই বলে, এই যে হয়েছে দেখা ভাবিকে, খাবে এসো। তৃষ্ণা দুষ্টুমি করে বলে, কি হলো, এত তাড়াতাড়ি কি দেখা শেষ হয় নাকি? আর কিসের ভাবি? এটা আমার ডার্লিং, মাই সুইট হার্ট। পরক্ষণে রাজিয়াকে উদ্দেশ্য করে কলকল করে বলে, আজ থেকে আমার খাবারের দায়িত্ব কিন্তু আপনার। মা পুরনো হয়ে গেছে, সে বাদ। ওকে, সো লেটস গো। রাজিয়া এবারও মাথা দোলায়। তৃষা ভাইয়ের সঙ্গে সুর মিলিয়ে চেঁচায়, লেটস গো। রাজিয়া বড় বড় চোখে তাকিয়ে দেখছে তৃষ্ণার গমনপথ গটগট করে বেরিয়ে যাচ্ছে। এমন ধরনের রসিক আর দুষ্টু কথাবার্তা সে এর আগে কখনো শোনেনি। তার এতটুকু জীবনে এতটা খোলামেলাভাবে তার সাথে কেউ কথা বলেনি। তাই স্তব্ধ খেয়ে বসেছে এক প্রকার, খানিক অপ্রস্তুত। তৃষ্ণা তৃষাকে কোলে নিয়ে চলে গেছে। সোলাইমান ঘরে ঢুকে চেয়ার পেতে বসলো। তার সামনে রাজিয়াকে বসতে ইশারা করলো। রাজিয়া গুটিসুটি মেরে বসলো চুপচাপ। তার নতুন বর খুব নম্র স্বভাবের। শান্ত সুরে বলল, একটু অপ্রস্তুত হয়েছ নিশ্চয়? তৃষ একটু অন্যরকম। ও এমনই, তবে খুব ভালো ছেলে। তোমাকে খুব পছন্দ করেছে। তোমায় মাথায় তুলে রাখবে দেখো। আর ওর মাথায় তোলা মানে তুমি এখনো জানো না, জেনে যাবে খুব শীঘ্রই। দেখবে দিন শেষে এই ছেলেটা তোমার জান প্রাণ হয়ে যাবে। যেটা ও মাত্রই বলে গেল। আমার কথা কিন্তু মিলিয়ে নিও। আশ্চর্যজনকভাবে সোলাইমানের কথা পই পই মিলে যায়। একটা দিনও যেতে পারে না রাজিয়া এক অদ্ভুত মায়া জন্মে যায় এই বখাটে ছেলেটার ওপর। এক অদ্ভুত টান অনুভব করে। এই বুঝি সম্পর্কের টান। সম্পর্কে দেবর হলেও রাজিয়া দেবরের চেয়েও বড় কিছু মনে করে, নিজের ভাইয়ের মতো। দ্বিতীয় দিনই তো বাড়ির সকলকে চমকে রাজিয়া তৃষ্ণার জন্য 11টা পর্যন্ত বসেছিল। সাথে সোলাইমানও বসে মিটিমিটি হেসে যাচ্ছে স্ত্রীর কাণ্ডে। তৃষ্ণা আসতেই সে ভাত বেড়ে দেয়। ওকে খাইয়ে দাইয়ে তবেই বরের সাথে ঘরে ফেরে। ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কিছুদিনের ছুটি নিয়ে এবার কৃষ্ণপুর ফিরেছে তৃষ্ণা। 3 দিনের মাথায় সে গ্রামের ভেতর ঢুকেছে বাইক নিয়ে। কালো সাদার মিশেলে লেটেস্ট বাইক বুলেট রয়্যাল এনফিল্ড। বাইক যখন কারো সামনে দিয়ে ছুটে যাবে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে ইচ্ছে হবে। গ্রামে তাদের আড্ডাস্থল বলতে বোঝায় কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শেষ মাথার আম গাছের গোড়ায়। এখানটায় বড্ড নির্জনতা। পিচঢালা চকচকে পরিষ্কার রাস্তা, পাশ দিয়ে গিয়েছে একটা বড় নদী। চতুর্দিক আকাশচুম্বক উঁচু নারিকেল সুপারি গাছগুলো দাঁড়িয়ে আছে কেমন। মাথার ওপর নীল সাগরের আকাশ, উড়ছে রং বেরঙের পাখিরা। গাছের সাথে এলিয়ে রাখা ডজন খানেক বাইক।
নিজের বাইকটির ওপর তৃষ্ণা অলস ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসে আছে। তার পরনে হাফ প্যান্ট, সাদা শার্ট, শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত ফোল্ড করা। হাতঘড়িটা পুরুষালী হাতে দিব্যি মানিয়েছে। এলোমেলো চুলে সে 2 আঙ্গুলের ফাঁকে চেপে রেখেছে জ্বলন্ত সিগারেট। আজ বড্ড গরম, সূর্যের তাপ অতিরিক্ত। আবিদ অতিষ্ঠ হয়ে ঠান্ডা পানি মাথায় ঢালছে। 2 বোতল ঢেলে ভিজিয়ে ফেলেছে পরনের শার্ট। দলের বাকিরাও এক একজন এক এক কাজে ব্যস্ত। এ সময়টাতে অদূরে স্কুল ছুটির ঘণ্টা বেজে ওঠে। সেই বিরক্তিকর শব্দ কানে এসে বিচ্ছে তীক্ষ্ণভাবে। তৃষ্ণা ভ্রুজোড়া কুঁচকে ফেলে। শব্দ পড়তে দেরি, হুড়মুড়িয়ে ছাত্রছাত্রীদের বেরোতে দেরি হয় না। হই হুল্লোড় করে বেরোচ্ছে সব। নবম দশম শ্রেণীর মেয়েগুলো বেরিয়েই স্কুলের দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। হেসে হেসে কথাবার্তা বলছে চাপা গলায়, আর উকি ঝুঁকি মারছে। কেউ বা আর চোখে চেয়ে থাকছে, কিছু তো সামনে গিয়ে যাচ্ছে কোনো রকম কোমর দুলিয়ে। তৃষ্ণার আনমনা মাথাটা নুইয়ে রাখা, ঠোঁটে চেপে রাখা জ্বলন্ত সিগারেট, নাক মুখ দিয়ে উড়ে যাচ্ছে ধোঁয়া। তার এদিক ওদিক তাকানোর প্রয়োজন বোধটুকু নেই। পাশে দাঁড়ানো আবিদ হঠাৎ করেই চেঁচায়, এই এই বেলি, শোনো, এদিকে এসো। তৃষ্ণা মাথা উঁচিয়ে তাকায় মুহূর্তেই। গম্ভীর মুখে ফুটে ওঠে দুষ্টুমি ভাব। অধর জুড়ে এসে লেপ্টে যায় এক তেসরা কুটিল হাসি। মেয়েটা তাকে বাঘের মতো ভয় পায়। তাকে দেখলেই পারে না হাত পা ছড়িয়ে কেঁদে বসতে। তৃষ্ণা একটু গভীর করে চাইলেই দিশেহারা হয়ে পড়ে। এই পুতুলের মতন একটুখানি গোলগাল কাদো কাদো মুখখানা দেখতে তার ভালো লাগে। খুব ভালো বললে কম হচ্ছে, দারুণ লাগে তার। খুব উপভোগ করে সে ওর কান্নাকাটি। গত কয়েক বছর আগের একটা ঘটনা মনে পড়ে যায় তার। তৃষ্ণা ছুটিতে এসেছিল, ঠিক এখানটাতে বসেছিল সে। বেলি তাকে এড়িয়ে লুকিয়ে অগোচরে চলে যেতেছিল, কিন্তু বাঘের মতন তীক্ষ্ণ দৃষ্টি তৃষ্ণা তা দেখে ফেলে। অমনি সে ডেকে বলে, কান ধরে দাঁড়া, ঠিক আমার সামনে। বেলি ছলছল চোখে কম্পিত কদমে পালিয়ে যেতে ব্যাকুল। ভীত সে তাড়াহুড়ো করে চলে যেতে চাইলে তৃষ্ণা ধমকে ওঠে। তার সেই ধমকে মেয়েটা এতই ভয় পায় যে প্যান্ট ভিজিয়ে ফেলে, শব্দ করে কেঁদে ওঠে। সেই কান্নার স্বর ভীষণ মিহি আদুরে, ওর মতনই। বাচ্চা ছিল তো, তৃষ্ণার হাঁটু সমান এক বাচ্চা, যার চোখ জোড়া বড় বড়, আধবোজা নাক, জন্মানো বাচ্চাদের মতো শিশুসুলভ একজোড়া গোলাপি ঠোঁট। কেমন ঠোঁট উল্টে কাঁদে। তখন থেকেই ওকে কাঁদাতে তৃষ্ণার ভারী মজা লাগে। সে আনন্দের সাথে দেখতে থাকে বাচ্চা মেয়েটার কান্না। সে সব মনে পড়তে তৃষ্ণা শব্দ করে হেসে ফেলে। এবার অলস ভঙ্গিমা ছেড়ে ডাকে। ছোট্ট বেলি তখন ভয়ে কাঁপছে, মুখটা একটুখানি হয়ে গিয়েছে। কেমন বিড়াল ছানার মতো ছলছল করছে চোখ দুটো, যেন ভয়ে ওর বড় চুলের বিনুনি দুটো পালাক্রমে কাঁপছে। মেয়েটা জুবুথুবু কদমে একটু একটু করে এগিয়ে আসছে। নমন হাঁক ছাড়ে উচ্চ গলায়, বেলি দ্রুত এসো, দেখছো না ভাই অপেক্ষা করছে। বড়দের একদম রেসপেক্ট করো না দেখি, দুষ্টু। বেলির কচ্ছপের গতি সামান্য বাড়ে। সে চেষ্টা করে একটু দ্রুত হাঁটার। খুব সময় নিয়ে গুটিসুটি মেরে এসে দাঁড়িয়েছে বাইকের সামনে। দূরত্ব রেখেছে অনেক, অপরাধীর মতো মাথা নুইয়ে রেখেছে। ওই ফুলের মতো নিষ্পাপ নত মুখে চেয়ে তৃষ্ণা আগ্রহী কণ্ঠে শুধায়, হাতে কি? বেলি তটস্থ হয়, ভয়ে ভয়ে বলে, টিফিন বক্স। তৃষ্ণা ডান ভ্রু তুলে ফের শুধায়, খালি? বেলি মাথা দূরপ্রান্তে দোলায়, অর্থাৎ খালি না, খাবার আছে। তৃষ্ণা হাত বাড়িয়ে টিফিন বাক্সটা চাই। দেখি, এদিকে দে, তোর বড়লোক বাপ তোকে খেতে দেয় কি একটু দেখি আমিও। বেলির হাত কাঁপছে থরথর করে। সে দুহাতে কাঁপতে কাঁপতে টিফিন বাক্সটা এগিয়ে দেয়। তৃষ্ণা থাবা বসায় ছোট্ট টিফিন বক্সে। বক্স হাতে নিয়ে ঝাঁকায়, খুলতে নিয়ে তরতর করে বলতে থাকে, তোর হেডমাস্টার বাপ কি দিল টিফিনে? আমার কলিজা নিশ্চয়। 2 বছরে যেই হারে আমার কলিজা ভেজে নিয়েছে তোর বাপ, সারা জীবন ভর খাবি, তাও ফুরোবে না। বেলির মাথাটা আরও নুয়ে আসে। সে খুব কষ্ট পায়, চোখের কোণ ভিজে ওঠে। তার বাবাকে নিয়ে মন্দ কথা সে শুনতে পারে না। অবাধ্য হতে ইচ্ছে হয়।
অন্য কেউ এখানে হলে সে গলা উঁচিয়ে বলতো, চুপ করুন। কিন্তু তার সামনে তো অন্য কেউ নয়, তৃষ্ণা বসে। তৃষ্ণা রাজ চৌধুরী স্বয়ং বেলির ভয় বসে আছে। সে কখনোই কিছুটি বলতে পারবে না। বড্ড ভয় পায় কি না। তৃষ্ণা টিফিন বক্স খুলেছে। ভেতরে চমৎকার আকৃতির পরোটা আর হলদেটে আলু ভাজি। সে নির্বিকার কণ্ঠে আওড়ায়, ও আমার কলিজা না, এ তো দেখি পরোটা আর আলু ভাজি। কে করেছে? বেলি প্রত্যুত্তর করে চাপা স্বরে, মা। তৃষ্ণা খেতে বসেছে। অনায়াসে খেতে নিয়ে চওড়া গলায় হুকুমের স্বরে বলে, এই আবিদ, একটা ঠান্ডা পানির বোতল আনা। যা গরম। বলতে বলতে সে পরোটা আলু ভাজি নিয়ে চটপট মুখে পুড়েছে। আবিদ মিটিমিটি হেসে এসব কীর্তিকলাপ দেখছিল। ভাইয়ের হুকুমটুকু সে নোমানকে ট্রান্সফার করে দেয়। সে আপাতত নড়বে না। বেলি আর ভাইয়ের এই কাজকর্ম দেখতে তার বেশ ভালো লাগে। আনন্দের সহিত দীর্ঘ সময় ধরে দেখতে পারবে। নোমান তড়িঘড়ি করে ছুটেছে পানি আনতে। বেলি তখনও মাথা নিচু করে রেখেছে। খাবার এক পাখে তৃষ্ণা আপাতমস্তক বেলিকে দেখে উদাস কণ্ঠে আবদার করে, একটা ছড়া শোনা, ইংলিশ ছড়া শোনাবি কিন্তু। তোর শিক্ষিত বাপ তো নিশ্চয়ই শিখিয়েছে। শেখায়নি? যে হাড়ে সারাদিন পড়াশোনা করাই তোকে, তোর এই ব্রেনটাকে অচল করিয়ে ছাড়বে। দেখি শোনা। বেলি ছটফট করে। কাদো কাদো চোখে একটিবার চোখ তুলে চায়। তৃষ্ণা ভ্রু তুলে চেয়েছিল বলেই তার বিলাতি চোখে চোখ পড়ে। মুহূর্তেই মেয়েটা আতঙ্কে হাঁসফাঁস করে। মাথা নুইয়ে তোতা পাখির মতো ছড়া বলতে শুরু করে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। তৃষ্ণা এতক্ষণে পুরোটা খাবার শেষ করেছে। চেটে পুটে খেয়ে বাক্সখানা বেলির হাতে ধরিয়ে দেয়। বেলি আর চোখে সুদূরে চাইছে। ওখানে তার প্রিয় সখী শিলা দাঁড়িয়ে। এমনিতে সব সময় তার আশেপাশেই থাকে, কিন্তু যে সময়টাতে প্রয়োজন তখন তাকে পাওয়া যায় না। এই যে সে ভয়ে জড়সড় হয়ে আছে। কই আশেপাশেও তো ভিড়ছে না। কেমন একা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিবে না বুঝি? শিলা নিজেও খানিক ভয় পায় তৃষ্ণাকে। বেলির মতো অতটা নয়, তবে অল্প কিছু তো পাই। পাবে না আবার? মানুষটার উচ্চতা বেশ লম্বা চওড়া, সুঠাম দেহি। ওই জিম করা দেহ দেখেই তো ওর অন্তরাত্মা কেঁপে ওঠে। তার ওপর তাদের কত বড় লোকটা। গ্রামে আবার মারধরও করে, বিস্ফোরণ ঘটায় এক প্রকার। বিগত চেয়ারম্যানের নাতি বর্তমান চেয়ারম্যানের ছেলে। চাচা পুলিশ অফিসার, ভবিষ্যতে কমিশনার হবার ক্ষমতা রাখছে। ভাই সুনামধন্য ডাক্তার। মামা ইলেকশন লড়ছে, খুব শীঘ্রই মিনিস্টার পদ পেতে পারে। এমন একজনকে ভয় সামান্য পেতে হয়, না হলে চলে? তবে ওই যে তৃষ্ণার সুদর্শন মুখটা আছে না, ওটা তার কিশোরী হৃদয়ে ছাপ সৃষ্টি করে। ওই যে গভীর দৃঢ় বিলাতি চোখ জোড়া, কেমন উথাল পাতাল ঢেউ তোলে তার ছোট্ট মনে। তৃষ্ণা যদি জানতে পারে, নিশ্চয় এক চরে শিলাকে মেরে ফেলবে। চওড়া গলায় বলবে, আমি ঠিকঠাক সময় বিয়ে করলে তুমি আমার মেয়ে থাকতে। অসভ্য।